তো আমরা আজকে সিনক্রোনাস জেনারেটরের ইন্ট্রোডাকশন, কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলা নিয়ে আলোচনা করব এবং এগুলা আমাদের যেই রেফার্ড বুকটা আছে সেই রেফার্ড বুকের চ্যাপ্টার 4 থেকে আমরা রেফার করব। তো প্রথমে আমরা যদি বলি সিনক্রোনাস জেনারেটর কি। সিনক্রোনাস জেনারেটর হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রিক্যাল মেশিন যা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে। মোটর কি করে? মোটর হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে, অর্থাৎ মোটরের উল্টাটাই আমরা বলতে পারি। আচ্ছা, তো সিনক্রোনাস জেনারেটর আমরা ইনপুটে দিব মেকানিক্যাল পাওয়ার, সে আমাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে দিবে। এবং এই মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে যে কনভার্ট করবে, এটা করার জন্য মোটরের মতোই সিমিলার দুইটা মেইন পার্টস ওর মধ্যে থাকে। যেহেতু এটা একটা রোটেটিং মেশিন, যে কোনো রোটেটিং মেশিনে আমরা যদি মেইন পার্টস বলি, দুইটা মেইন পার্টস থাকে, একটা হচ্ছে স্টেটর আর একটা রোটর। স্টেটর হচ্ছে মেশিনের স্টেশনারি পার্ট, যেটা ঘুরবে না, স্থির অবস্থায় থাকবে, এবং রোটর হচ্ছে যেটা স্টেটরের সাপেক্ষে কোন একটা নির্দিষ্ট ডিরেকশনে ঘুরতে থাকবে। আচ্ছা, তো সিনক্রোনাস জেনারেটরের আরেকটা নাম হচ্ছে অল্টারনেটর, অথবা একে আমরা অনেক সময় এসি জেনারেটরও বলে থাকি। এখন আমরা যদি সিনক্রোনাস জেনারেটরের স্টেটরের পার্টটা দেখি, যে স্টেটরে অ্যাকচুয়ালি কি কি জিনিস থাকে। স্টেটরে মেইনলি এই জিনিসগুলাই থাকে, খুব কমপ্লেক্স কিছু না, খুব সিম্পল কিছু জিনিস। একটা হচ্ছে স্টেটরে একটা কয়েল থাকে, যেই কয়েলটাকে আমরা বলি আর্মেচার। অর্থাৎ স্টেটরে এই যেখানে খালি খালি যে সার্কেল দিয়ে দিয়ে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে স্টেটরের কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টর ওয়াইন্ডিং করা থাকে। তো ওইটারই একটা ক্রস সেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। অর্থাৎ এই স্লটগুলা থেকেই কন্ডাক্টরকে এখানে ওয়াইন্ডিং করা থাকে, এগুলোর ভিতরে ঘুরায় 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 ঘুরায়। যদি আমরা থ্রি ফেজ মেশিন চিন্তা করি, মোস্ট অফ দা জেনারেটর থ্রি ফেজ, তাহলে তিনটা ফেজে ভাগ করা থাকে সবগুলা কয়েলকে। আর কোরের মধ্যে আমরা কেন দিচ্ছি? যেহেতু জেনারেটর আমাকে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট দিবে, সেই ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমরা স্টেটর থেকে রিসিভ করব, এবং সেই ইলেকট্রিক্যাল পাওয়ারটা হবে এসি। যেহেতু এসি পাওয়ারটা এখানে যে কয়েল থাকবে তাদের মাধ্যমে আমরা আউটপুট পাবো, তাহলে আহ, নিশ্চয়ই ফ্লাক্স কাটিং এর মাধ্যমে এটা জেনারেট হবে, ওইটা আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল বলার সময় বলবো। যদি ফ্লাক্স কাটিং এর মাধ্যমে কন্ডাক্টরে এসি পাওয়ার জেনারেট হয়, তাহলে ফ্লাক্স ফ্লো হওয়ার তো একটা পাথ আমাকে দিতে হবে, তাই না? এই জন্য ফ্লাক্স যাতে একটা লো রিল্যাকটেন্স পাথে ফ্লো করতে পারে, এখানে কন্ডাক্টরগুলোকে কাট করার জন্য, এই জন্য আমরা এখানে কোর ম্যাটেরিয়াল ইউজ করতেছি। এই কোর ম্যাটেরিয়াল ইউজ করার কারণ কি? এটা হচ্ছে হাইলি পারমিয়েবল সিলিকন স্টিল, এবং এটা ল্যামিনেটেড করা থাকে শীট আকারে করে, এরপর ল্যামিনেশন করে একসাথে লাগানো হয় যাতে এডি কারেন্ট লস কম হয়। আচ্ছা, তো স্টেটরের মাঝখানে যে ফাঁকা এই খালি জায়গা আছে, এই জায়গাতে আমার রোটর প্লেস করা থাকে। রোটর অ্যাকচুয়ালি কি? রোটর অ্যাকচুয়ালি একটা পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে? তো এখন তো পার্মানেন্ট ম্যাগনেট পাওয়া যায় না, এবং পার্মানেন্ট ম্যাগনেট দিলে বেশ কিছু প্রবলেম আছে, কন্ট্রোল করা যায় না। এজন্য আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, অর্থাৎ আমরা এখানেও একটা কয়েল প্লেস করি, যেই কয়েলে আমরা ডিসি সাপ্লাই দিয়ে থাকি, ঠিক আছে? সেইটা হচ্ছে রোটর, অর্থাৎ এই পার্টটা হচ্ছে এখানে রোটর। এই যে ডিসি সাপ্লাই থেকে শুরু করে এই নর্থ পোল, সাউথ পোল এবং এই কয়েল, এটা হচ্ছে রোটরের কনস্ট্রাকশন। আর এই সার্কেলের বাহিরের যে অংশ আছে, যে কোর আর কন্ডাক্টর, এগুলো হচ্ছে স্টেটরের অংশ। এবং স্টেটরে যে কন্ডাক্টর গুলা থাকে, এই কন্ডাক্টর গুলা থেকে আমরা আলটিমেটলি, যেহেতু এখানে তিনটা ফেজে ভাগ করব, তাহলে তিনটা কয়েল থাকবে, তিনটা কয়েলের টোটাল কয়টা? ছয়টা মাথা থাকবে। সেই ছয়টা মাথা আমরা এখানে টার্মিনাল বক্সে পেয়ে যাব। তো ভিতরে যদি আমি স্টার করে রাখি, তাহলে তো আর ছয়টা পাবো না, তখন তিনটা পাবো থ্রি ফেজের। তো স্টেটরের কয়েলকে আমরা বলি স্টেটর ওয়াইন্ডিং, আর এই সলিড অংশটাকে বলি কোর। আর রোটরের যে কন্ডাক্টর আমরা এখানে প্লেস করি, সেটাকে বলি আমরা ফিল্ড ওয়াইন্ডিং। এখন স্টেটরের কয়েল তো আমরা অ্যাকচুয়ালি এখানে দেখে ভালোভাবে বুঝতে পারতেছি না, আমরা পরবর্তী
চিত্রটাতে চলে যাব। তো চলে যাওয়ার আগে এখান থেকে আরেকটা কথা বলে দিচ্ছি। রোটরে আমরা যে ডিসি সাপ্লাই করি, এই ডিসি সাপ্লাইটা হচ্ছে রোটরের এক্সাইটেশন। রোটরে যখন আমরা একটা ফিক্সড ডিসি ভোল্টেজ সাপ্লাই করব, তখন এই ডিসি ভোল্টেজটা এই কয়েলে চলে আসবে। তো এই কয়েলে আসা মাত্রই ডিসি ভোল্টেজ একটা ম্যাগনেটিজম তৈরি করবে, ইলেকট্রোম্যাগনেটে পরিণত করবে এই কয়েলটাকে। তো কয়েলে কয়টা কয়েল এখানে আছে, কয় ভাগে ভাগ করা আছে, ওয়াইন্ডিং এর উপর ডিপেন্ড করবে কয়টা পোল তৈরি হবে। যেহেতু এক জায়গায় আমি পেঁচাই দিলাম, তাহলে দুইটা পোল তৈরি হবে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। আচ্ছা, তৈরি হলো। তো আমি ডিসি ফিল্ড তৈরি হওয়ার মাধ্যমে এখানে একটা স্থির চুম্বক ক্ষেত্র তৈরি হলো, তাই না? তো একটা স্থির চুম্বক ক্ষেত্র যদি স্টেটরের কন্ডাক্টরকে কাট করতে না পারে, তাহলে তো আমি স্টেটরে কোনো ভোল্টেজ পাবো না। ফ্যারাডের ল অনুযায়ী চুম্বক ফ্লাক্স থাকলেই হবে না, চুম্বক ফ্লাক্সকে কন্ডাক্টরকে কাট করতে হবে, অর্থাৎ দুইটার মধ্যে আপেক্ষিক গতি থাকতে হবে। তো আমরা এই গতি তৈরি করার জন্য কি করি, আমরা এই যে রোটরের অংশটাকে বাহিরের কোনো মেকানিক্যাল ফোর্স দিয়ে ঘুরাইতে থাকি এখানে। ঠিক আছে, যেমন প্র্যাকটিক্যালি যদি একটা জলবিদ্যুৎ কেন্দ্র হয়, আমরা এটার সাথে ওয়াটার টারবাইন কানেক্ট করে দেই এটা শ্যাফটে, তখন ওয়াটার টারবাইনও ঘুরে, এই শ্যাফটও ঘুরে, এই কয়েলও ঘুরতে থাকে। তখন এই স্থির স্টেটরের কন্ডাক্টর গুলাকে এখানে সৃষ্ট সৃষ্ট যে চৌম্বক ফ্লাক্স গুলো সৃষ্টি হলে সেগুলো কাট করতে থাকে, এবং স্টেটরে আমরা ভোল্টেজ পাই ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ল অফ ইন্ডাকশন অনুযায়ী। যদি একটা ইঞ্জিন থাকে, ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবো, তাহলে ইঞ্জিন দিয়ে রোটরকে ঘুরাইতে থাকি। তার মানে আমার এখানে ইনপুট পাওয়ার হিসেবে একটা মেকানিক্যাল পাওয়ার আসে, যে মেকানিক্যাল পাওয়ারটা রোটরকে ঘোরায়, এবং সেই ঘূর্ণনের কারণে স্টেটরে আমি কি পাই, এসি পাওয়ার সাপ্লাই আউটপুট পাই। তো রোটরে কি কি থাকে, খুবই সিম্পল। রোটরে একটা এক্সাইটার থাকে, যেহেতু রোটরকে ডিসি সাপ্লাই দিতে হবে, একটা এক্সাইটেশন সিস্টেম থাকবে, এবং রোটর একটা ওয়াইন্ডিং থাকবে, তাই না? এখন রোটরে আমরা এক্সাইটেশন কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে রোটরে আমরা বাইরে থেকে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম ডিসি সাপ্লাই দেওয়ার জন্য, তাহলে এটা হবে সেপারেটলি এক্সাইটেশন সিস্টেম, সেপারেটলি এক্সাইটেড সিনক্রোনাস জেনারেটর, মানে আমি বাহির থেকে একটা সাপ্লাই দিয়ে দিচ্ছি কমপ্লিটলি আলাদা। আবার আমি যদি রোটরের এই শ্যাফটেই একটা ডিসি জেনারেটর কানেক্ট করে দিই, রোটর যেই শ্যাফটে ঘুরতেছে, এটা তো ক্রস সেকশনাল ভিউ, ওই শ্যাফটে একটা ডিসি জেনারেটর কানেক্ট করে দিলাম, সেই ডিসি জেনারেটর থেকে এখানে সাপ্লাই দিলাম, তাহলে এটা অনেকটা একটা সেলফ এক্সাইটেশনের মতো হবে, যেহেতু এই রোটরেই ডিসি জেনারেটরটা কানেক্ট করা আছে, ডিসি জেনারেটর ঘুরতেছে, তার উৎপাদিত ভোল্টেজ এখানে চলে আসতেছে, এবং তা দ্বারা এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে রোটরে। আচ্ছা, তাহলে এখানে আমি কি দেখতে পেলাম, এক্সাইটেশন সিস্টেম সম্বন্ধে একটা আইডিয়া পেলাম, যে এক্সাইটার হিসেবে আমরা ডিসি জেনারেটর ইউজ করতে পারি, ব্যাটারি ইউজ করতে পারি, অথবা একটা এসি জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করে তাকে রেকটিফায়ার দিয়ে ইলেকট্রনিক্যালি তাকে ডিসিতে কনভার্ট করে ডিসি সাপ্লাই দিতে পারি। আরেকটা কি থাকে, তার কয়েল থাকে, তাই না? রোটরে কিন্তু বেশি কিছু নাই, তার কয়েল। আর কয়েলটা আমি যেই ধরনের রোটর উপরে পেঁচাবো তার উপর ডিপেন্ড করে রোটরের কয়েক ধরনের ক্লাসিফিকেশন হতে পারে। যেমন এইখানে যে ধরনের চেহারা দেখা যাচ্ছে পোলের, এই যে সাউথ পোল, এদিকে একটা পোল শু তৈরি হয়েছে, এদিকে একটা পোল শু তৈরি হয়েছে, এটা হলো স্যালিয়েন্ট পোল রোটর। এটা আমরা একটু পরেই দেখবো, এই স্যালিয়েন্ট পোল। আরেক ধরনের ক্যাটাগরি আছে যেটাকে আমরা বলি নন স্যালিয়েন্ট পোল। তো স্যালিয়েন্ট পোল, নন স্যালিয়েন্ট পোল, এগুলো আমরা একটু পরে দেখবো। তাহলে রোটরে অ্যাকচুয়ালি কি থাকে, স্যালিয়েন্ট পোল এবং নন স্যালিয়েন্ট পোল টাইপের তার রোটরের কোর থাকতে পারে কনস্ট্রাকশন অনুযায়ী। আচ্ছা, তো স্যালিয়েন্ট পোল আর নন স্যালিয়েন্ট পোল আসলে কি? স্যালিয়েন্ট পোল রোটর দেখো, ওর পোল গুলা আউটওয়ার্ডলি প্রজেক্টেড থাকে, মানে বাইরের দিকে বের করা, এবং কম স্মুথ। এটা সিলিন্ড্রিক্যাল শেপটা কিন্তু অতটা স্মুথ না। আর যদি আমরা নন স্যালিয়েন্ট পোল রোটর অথবা সিলিন্ড্রিক্যাল পোল রোটর দেখি, দেখো এর কনস্ট্রাকশনটা কিন্তু স্মুথ, এবং মেকানিক্যাল স্ট্রেংথ যদি দেখো, এই স্যালিয়েন্ট পোল রোটরের মেকানিক্যাল স্ট্রেংথ অবশ্যই কম হবে, যেহেতু এখানে অনেক ফাঁকা জায়গা এবং একটা অংশ বাইরের দিকে আউটওয়ার্ড করা আছে, এটা বেশি জোরে ঘুরতে পারবে না, অনেক বেশি জোরে জোরে ঘুরতে গেলে এই পোল টোল খুলে যাইতে পারে, নাকি মেকানিক্যালি ফেল করতে পারে এটা। কিন্তু যেখানে আমি হাই স্পিডে ঘুরাইতে চাবো, ওখানে আমি কি নন স্যালিয়েন্ট পোল রোটর দিতে পারবো। তো মোটামুটি 400 RPM পর্যন্ত লো স্পিড ধরা হয়, 1500 পর্যন্ত মিডিয়াম স্পিড ধরা হয়, এবং এর চেয়ে উপরে চলে গেলে
1600, 1700, 3000 RPM এই স্পিডে চলে গেলে তখন আমরা কি করি, নন সেলিয়েন্ট পোল রোটর ব্যবহার করি। এখন স্পিড আসলে কোথায় যাবে? স্পিড তো কোথাও যাবে না, ডিপেন্ড করতেছে আমি কাকে দিয়ে জেনারেটরকে ঘোরাবো। আমি যদি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে জেনারেটরকে ঘুরাই, ঠিক আছে, আমি যদি জেট ইঞ্জিনে যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে একটা রোটরকে ঘুরাই, তাহলে তো অনেক স্পিড দিবে, তাই না? ওই স্পিড তো এই সেলিয়েন্ট পোল রোটর সাস্টেন করতে পারবে না। ওই ক্ষেত্রে আমরা নন সেলিয়েন্ট পোল রোটর ইউজ করবো, ঠিক আছে। আর যেখানে আমার লো স্পিডে ইলেকট্রিসিটি লাগবে সেখানে আমরা সেলিয়েন্ট পোল রোটর ইউজ করবো। লো স্পিড মানেও কিন্তু অনেক বেশি, এত কম না। 1500 RPM মানে মিনিটে 1500 বার, অনেক এটাও আমাদের হিউম্যান পার্সপেক্টিভে ভালোই হাই স্পিড। আরেকটা দেখো, এই রোটরে অনেক গ্যাপ আছে, তাই না, অনেক খালি জায়গা। তার মানে এটা ফ্লাক্সের জন্য ভালো না, তাই না? ফ্লাক্সকে সে হাই রিলাক্টেন্স একটা পাথ দিবে, তার এই খালি জায়গার মধ্য দিয়ে কিন্তু হাই রিলাক্টেন্স থাকবে, ফ্লাক্সের জন্য এটা মোটেও একটা ভালো সিনারিও না। কিন্তু নন সেলিয়েন্ট পোল রোটরে যেহেতু এয়ার গ্যাপের অংশটা কম, এটা কি হবে, এটাতে ভালো ফ্লাক্স পাস করতে পারবে। এখানে যে ফ্লাক্সটা জেনারেট হবে ডিসি সাপ্লাই দেওয়ার কারণে রোটরে, সেটা এখান থেকে স্মুথলি বের হয়ে যেতে পারবে। আরেকটা হচ্ছে, সেলিয়েন্ট পোলে ফ্রিকশন ওয়াইন্ডেজ লস বেশি হবে, ঘর্ষণের লস বেশি হবে, যেহেতু এটা এখানে অনেক গ্যাপ, আর এটাতে ফ্রিকশন ওয়াইন্ডেজ লস কম হবে। তো এই ধরনের কিছু এখানে ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা, কিছু পার্থক্য। এগুলাই মোটামুটি, আর বেশি একটা পার্থক্য নাই। আর ইউজ কেসের উপর চিন্তা করলে এই রোটরের ডায়ামিটার থাকে বেশি, ঠিক আছে, আর লেন্থ থাকে কম। এটা তো ক্রস সেকশনাল ভিউ, এটা পিছনে একটা অংশ আছে না, ওইটাই হচ্ছে লেন্থ, ঠিক আছে। তো এটার এক্সিয়াল লেন্থ কম থাকে, ডায়ামিটার থাকে বেশি প্র্যাকটিক্যালি। আর এটার হচ্ছে ডায়ামিটার থাকে কম, এক্সিয়াল লেন্থ থাকে বেশি। যেহেতু এটা হাই স্পিডে ঘুরবে, এটা তো স্বাভাবিক, এটা যত চিকন হবে নাকি শ্যাফটের সাইজের যত কাছাকাছি হবে তত হাই স্পিডে ঘুরলে কোনো সমস্যা নেই। এটা ডায়ামিটার আবার যদি অনেক বড় করে ফেলি তাহলে কিন্তু হাই স্পিডে ঘুরাইতে গেলে আবার একই সমস্যাগুলা তখন চলে আসতে পারে। এখন আমরা যদি ওয়ার্কিং প্রিন্সিপালটা আবার রিভাইজ করি, একটা সিনক্রোনাস জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন? একটা সিনক্রোনাস জেনারেটর অ্যাকচুয়ালি কি থাকে, বাহিরে তার স্টেটরে কিছু এরকম কয়েল থাকে। যদি আমরা 3 ফেজ চিন্তা করি, 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে তিনটা স্টেটর কয়েলকে আমরা প্লেস করি, একটা এ, আর একটা বি, আর একটা সি। এবং তার মাঝামাঝি অবস্থানে কি থাকে, রোটর কয়েলটাকে প্লেস করা থাকে। আচ্ছা, রোটরে আমরা কি দেই, একটা এক্সাইটারের মাধ্যমে এক্সাইটিং ভোল্টেজ এখানে দেই, সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ দিলে এখানে একটা স্থির চুম্বক ক্ষেত্র তৈরি হয়। কিন্তু স্থির চুম্বক ক্ষেত্র এই এবিসি কয়েলে কোনো ভোল্টেজ উৎপন্ন করতে পারে না। তো কি করতে হবে, নিশ্চয়ই ওকে ঘুরাইতে হবে বাইরে থেকে কিছু দিয়ে। তো রোটরকে আমরা এই যে একটা শ্যাফটের মধ্যে কানেক্ট করি, কানেক্ট করে ওকে ঘোরাতে থাকি। এই যে শক্তি দিয়ে ওকে ঘোরাচ্ছি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেকানিক্যাল এনার্জি ইনপুট। তা আমি যখন ওকে ঘোরাচ্ছি, ঘোরার মধ্যে এর মধ্যে বিভিন্ন ধরনের লস হবে, নাকি ফ্রিকশন লস হবে, তারপরে এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন ঘুরতে থাকবে এ কয়েলকে কাট করবে, বি কয়েলকে কাট করবে, সি কয়েলকে কাট করবে, এবং এবিসি কয়েলে আমরা কি পাবো, এরকম 3 ফেজ এসি ভোল্টেজ এখানে এবিসি কয়েলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এই কয়েলে আমরা কখন সর্বোচ্চ ভোল্টেজ পাবো, যখন এইখানে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হলো তার হাইয়েস্ট স্ট্রেংথ এই কয়েলকে কাট করতেছে, তখন এতে সর্বোচ্চ ভোল্টেজ পাবো। কিছুক্ষণ পরে এটা ঘুরে যখন বি তে চলে আসবে, বি কে কাট করবে হাইয়েস্ট স্ট্রেংথে, তখন বি তে আমরা কি পাবো, হাইয়েস্ট ভোল্টেজ পাবো। তারপর আবার ঘুরে সি তে চলে আসবে, তখন আমরা সি তে হাইয়েস্ট ভোল্টেজ পাবো। অর্থাৎ এই সিকোয়েন্সটা চলতে থাকবে। তো যদি রোটরকে আমি বাম দিকে ঘুরাই এবং কয়েলের নামগুলো এবিসি এভাবে করি, এখানে এ, তার বামে বি, তার বামে সি, তাহলে এখানে কি হলো, একটা পজিটিভ ফ্রিকোয়েন্স, এবিসি ফেজ সিকোয়েন্সের একটা ভোল্টেজ উৎপন্ন হবে। এটাই পজিটিভ ফেজ সিকোয়েন্স। এই জেনারেটরকেই তোমরা যদি আবার বাম দিকে ঘোরাইতে থাকো, তাহলে এর পরে সি কে কাট করবে, তারপরে বি কে কাট করবে, তাহলে এখানে ভোল্টেজের চেহারা কেমন হবে, প্রথমে ওয়েভ শেপ হবে এ, তারপর হবে সি, তারপর হবে বি, তাই না? অর্থাৎ এখানে সিকোয়েন্সটা কিভাবে চলে আসবে, এই সিকোয়েন্সটা তখন এসিবি হয়ে যাবে, যেটাকে আমরা আমাদের প্রিভিয়াস স্টেজে নেগেটিভ ফেজ সিকোয়েন্স বলে এসেছি। তো ফেজ সিকোয়েন্স অ্যাকচুয়ালি কি, এটা আসলে আমরা কোন দিকে ঘোরাচ্ছি এবং কয়েলের আমরা নেমিং গুলা কিভাবে করছি তার উপরে ডিপেন্ড করে ফেজ সিকোয়েন্সটা চলে আসে। এখন যখন এবিসি কয়েলকে কাট করবে, এবিসি কয়েলে তুমি যে পাওয়ারটা পাচ্ছ সেটা একটা ইলেকট্রিক্যাল পাওয়ার, এবং ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী, ল অনুযায়ী সেটা একটা এসি ইলেকট্রিক্যাল পাওয়ার।
তাহলে তুমি সাপ্লাই দিলে মেকানিক্যাল পাওয়ার এবং আউটপুটে পেয়ে গেলা ইলেকট্রিক্যাল পাওয়ার। এটাই হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটরের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল। তো সিনক্রোনাস জেনারেটরকে যেই মেশিন দ্বারা তুমি ঘোরাবা, তুমি যদি ইঞ্জিন দিয়ে ঘোরাও তাহলে ইঞ্জিনকে বলা হবে একটা প্রাইম মুভার। ঠিক আছে? যদি তুমি একটা ওয়াটার টারবাইন দিয়ে ঘোরাও তখন সেই ওয়াটার টারবাইন হয়ে যাবে একটা প্রাইম মুভার। তুমি যদি একটা স্টিম টারবাইন এখানে কানেক্ট করে দাও, স্টিম থ্রো করো, তারপরে ঘুরে রোটর, তখন সেটা হয়ে যাবে একটা, সেই স্টিম টারবাইনটা হয়ে যাবে একটা প্রাইম মুভার। অর্থাৎ রোটরকে ঘোরানোর জন্য আমরা যে মেশিনটা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্রাইম মুভার। অর্থাৎ প্রাইম মুভার কি করে? জেনারেটরে মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই করে। ঠিক আছে? অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার ইনপুট দেয় একটা জেনারেটরে। আচ্ছা, এখন সিনক্রোনাস জেনারেটরের রোটরে আমাকে ডিসি সাপ্লাই করতে হবে। এটা কি ক্লিয়ার? এটা মনে আছে সবার? এখনো তো রেসপন্স করতে হবে। শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সিনক্রোনাস জেনারেটর রোটরে আমাকে ডি সাপ্লাই করতে হবে। এখন চিন্তা করে দেখো তো, রোটর তো ঘুরবে, তাই না? এরকম ঘুরন্ত একটা বডিতে তুমি কিভাবে বাহির থেকে ডিসি সাপ্লাই করবা? তাহলে কি তারটা এক সময় ছিঁড়ে যাবে না ঘুরতে 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 ঘুরতে? অথবা ব্যাটারিকে সহ এই শেপটা লাগিয়ে ঘোরাইতে হবে নাকি? এই দুইটাই তো উপায়, এছাড়া তো আর উপায় নেই। এটা ঘুরন্ত বডিতে তুমি যখন সাপ্লাই করতে যাবা, তখন আমরা কি করব? একটা স্লিপ রিং এর সাহায্য নিব। আমরা কি করব? কোরের উপর একটা ইনসুলেটর লাগাবো। সেই ইনসুলেটরের উপরে দুইটা কন্ডাক্টিং এরকম রিং পরাই দিব। এই দুইটা রিংই হচ্ছে অ্যাকচুয়ালি স্লিপ রিং। এই স্লিপ রিং এ আমরা কি করব? রোটর যে ওয়াইন্ডিং আছে সে যে দুইটা টার্মিনাল, সেই দুইটা টার্মিনাল এখানে নিয়ে আসবো, এবং এই স্লিপ রিং এর উপরে আমরা এই যে কার্বনের ব্রাশ কানেক্ট করে দিব। তো ব্রাশ কানেক্ট করে দিলে ব্রাশটা স্টেটরের সাথে লাগানো থাকবে, স্থির থাকবে। তো রোটরটা যখন ঘুরবে তখন ব্রাশের সাথে কিন্তু সবসময় এই স্লিপ রিং এর কন্ট্যাক্ট থাকবে। এবং ব্রাশে যখন আমি ডিসি ভোল্টেজ সাপ্লাই দিব, তাহলে আমি বাইরে ব্যাটারিকে স্থির রেখেও কি করতে পারতেছি? এই ঘুরন্ত রোটরের মধ্যে ডিসি সাপ্লাই পাঠাতে পারতেছি, যার মাধ্যমে এই রোটরে একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ব্রাশ এবং স্লিপ রিং এর বিষয়টা বোঝা গেছে? ইয়েস স্যার। এটা কিন্তু আমরা ইন্ডাকশন মোটরও স্লিপ রিং ব্যবহার করছিলাম, একই ধরনের বিষয়। তো স্লিপ রিং এর মাধ্যমে আমরা রোটরে কি করতে পারি? ডিসি যে পাওয়ার সাপ্লাই সেটা আমরা পাঠাতে পারি। আচ্ছা, অথবা আমরা এই ব্রাশ লাগানো কিন্তু একটা ঝামেলা। এই ঝামেলা হচ্ছে ব্রাশ আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, এবং ব্রাশ আর এই কন্টাক্ট পয়েন্টে একটা রেজিস্ট্যান্স ফর্ম করবে। এই রেজিস্ট্যান্স কি করবে? একটা আই স্কোয়ার লস করবে, এবং সে একটা হিটও উৎপন্ন করবে, তাই না? মেকানিক্যালি সময়ের সাথেও ফেল করবে। এজন্য আরো মডার্ন টেকনোলজি আছে যেখানে এই ব্রাশটাকে ব্রাশলেস করা যায়। তো ব্রাশলেস করার কিছু টেকনোলজি আছে। আমরা ব্রাশলেস করতে চাইলে সহজে যদি চিন্তা করি তাহলে কি করতে হবে? কেউ বলতে পারবা? এনিওয়ান? ব্রাশ বাদ দিয়ে দিব কিন্তু ডিসি সাপ্লাই পাঠাবো রোটরে, তাহলে কি করতে হতে পারে? কি মনে হয়? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি স্যার। কিন্তু উত্তর নাই নাকি? আমরা যদি ব্রাশ বাদ দিতে চাই তাহলে আমি তো একটু আগে বললাম, আমরা তাহলে এই শ্যাফটের মধ্যে একটা ব্যাটারি লাগিয়ে রাখতে হবে। শ্যাফটও ঘুরবে, ব্যাটারিও ঘুরবে, তাহলে তো আর ব্রাশ লাগতেছে না। সরাসরি রোটরে কন্ট্যাক্ট দিতে পারলাম নাকি? এটা ছিল সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, তাই না? হ্যাঁ, বাট ব্যাটারি দিলে ব্যাটারি সহ ঘুরবে, এটা কেমন না এই জন্য। হ্যাঁ, তাহলে এটা ছিল সবচেয়ে সহজ পদ্ধতি, যে আমরা ব্রাশলেস করতে চাইলে একটা ব্যাটারি আমরা রোটরে কানেক্ট করে রাখবো, এবং ব্যাটারি সহ ইয়ার সাথে, শ্যাফটের সাথে ঘুরবে, তাহলে কিন্তু ব্রাশলেস হয়ে যাবে, ব্রাশের ঝামেলাগুলা চলে যাবে। আচ্ছা, কিন্তু এছাড়া আরো অনেক ধরনের টেকনোলজি আছে। সেই টেকনোলজি গুলা হচ্ছে, মনে করো এই শ্যাফটের সাথে তুমি একটা ডিসি জেনারেটর কানেক্ট করে দিলা। ঠিক আছে? সেই ডিসি জেনারেটর কি উৎপন্ন করবে? সেম প্রাইম মুভার দিয়ে ওকে ঘোরাচ্ছ, ডিসি জেনারেটরকে ঘোরাচ্ছ, ডিসি জেনারেটর থেকে একটা ডিসি ভোল্টেজ পাবা, তাই না? সেই ডিসি ভোল্টেজটা তুমি এই সাপ্লাইতে যদি এনে দাও, এখানে এনে দাও, তাহলেও ব্রাশ লাগবে। সমস্যা কি? ডিসি জেনারেটরের ভিতরেও সে ডিসি উৎপন্ন করতে পারে না। ডিসি জেনারেটর ভিতরেও উৎপন্ন হয় এসি, তাকে বাইরে আনার সময় আমরা কমিউটেটরের মাধ্যমে এসিতে কনভার্ট করি।
এখন কমিউটেশন করতেও আবার ব্রাশ লাগে, তাহলে তো ডিসি জেনারেটর লাগাইলে হচ্ছে না, এটা একটা ঝামেলা, তাই না? তাহলে এটা একটা ঝামেলা। এখন আমি যদি এখানে একটা জেনারেটর কানেক্ট করলাম, সেই জেনারেটর এসি উৎপন্ন করলো, ছোট একটা জেনারেটর, সেই জেনারেটরের ভোল্টেজটা একটা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অর্থাৎ রেকটিফায়ারের মাধ্যমে আমরা এখানে কানেক্ট করে দিই। রেকটিফায়ার অ্যাকচুয়ালি কি থাকে, ডায়োড আর ক্যাপাসিটর থাকে। কানেক্ট করে আমরা যদি তখন এইখানে কানেক্ট করে দিই, তখন কিন্তু আমার আর কি লাগতেছে না, তখন আমার এই ব্রাশ আর লাগতেছে না। তো এরকম ব্রাশলেস করার কিছু পদ্ধতি আছে, এগুলো তোমরা দেখতে পারো, যে একই শ্যাফটের মধ্যে আমরা যদি একটা ছোট একটা এসি জেনারেটর কানেক্ট করি এবং সেটাকে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, ডায়োডের মাধ্যমে এবং ক্যাপাসিটরের মাধ্যমে, যেমন আমরা অনেক ধরনের রেকটিফায়ার করছি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার নাকি, ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার। তো থ্রি ফেজের ক্ষেত্রেও এরকম রেকটিফায়ার আছে। তো এই রেকটিফায়ার গুলো আমরা যদি কানেক্ট করে এই শ্যাফটেই প্লেস করে রাখি, তখন কিন্তু আমরা ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম করতে পারবো। আচ্ছা, তো ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেমটা আমরা দেখলাম। আর পাইলট এক্সাইটারটা কি? পাইলট এক্সাইটারটা এখান থেকে একটু দেখো, তোমরা একটু এটা দেখে নিও, আমি এটা এত ডিপে যাব না, জাস্ট ছোট একটা থিওরি। There is one more component that is used to eliminate power supply provided to the field winding of the exciter. This component is known as pilot exciter. This is also an AC generator, but it has permanent magnets to produce magnetic flux. যখন আমি পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে এসি উৎপন্ন করব এবং সেই পার্মানেন্ট ম্যাগনেটটা রোটরের শেফটে আমি কানেক্ট করে রাখবো এবং আর্মেচার ওয়াইন্ডিং স্টেটরে আমি কানেক্ট করব, তখন অ্যাকচুয়ালি আমি কি করতেছি, আরেকটা ছোট সিনক্রোনাস জেনারেটরই কিন্তু এখানে বানাই ফেলতেছি। ওইটার মাধ্যমে আমি ওইটাকে কনভার্ট করে, ওই এসি কে কনভার্ট করে আবার যখন আমরা ইয়াতে নিয়ে আসবো, ডিসিতে কনভার্ট করে ফেলবো, তখন এটা হয়ে যাবে একটা পাইলট এক্সাইটার। ঠিক আছে, পাইলট এক্সাইটারের ডিটেলসটা দেখিও, আমি ওইটার ভিতরে আর ঢুকতেছি না, জাস্ট ছোট থিওরিটা একটু দেখবা। আমরা এখন একটু বিগার পিকচারে যাই। এখন সিনক্রোনাস জেনারেটর আমি যখন অপারেট করতে যাই, তখন আমার কি কি ধরনের অ্যাকচুয়ালি প্রবলেম হয়, বা প্র্যাকটিক্যাল কেসে কিভাবে অপারেট করি। দেখো, আমি প্র্যাকটিক্যাল কেসে একটা জেনারেটরের সাথে এরকম একটা ইলেকট্রিক্যাল লোড কানেক্ট করে রাখি, এটা তো আমার কাজ। ইলেকট্রিক্যাল লোড কানেক্ট করি, তা কনজিউম করি লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, মোটর, মোটর, লিফট, যা লোড আছে। এখন প্রবলেম হচ্ছে, আমি যখন জেনারেটরে লোড কানেক্ট করে রাখি, লোড কিন্তু ফিক্স থাকে না, লোড চেঞ্জ হতে থাকে। ইউজার প্রতিনিয়ত তার ইয়ার চেঞ্জ করতে থাকে, লোড চেঞ্জ করতে থাকে। ইউজার যখন তার লোড চেঞ্জ করতে থাকে, তখন এখানে টার্মিনালে ভোল্টেজ চেঞ্জ হয়ে যেতে পারে। এটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ার সময় দেখবো, যে কিভাবে কারেন্টের সাথে টার্মিনাল ভোল্টেজের সম্পর্ক, এখান থেকে যে কারেন্টটা বের হবে তার সাথে টার্মিনাল ভোল্টেজের সম্পর্ক। লোড বেড়ে গেলে, যখন জেনারেটরে আমার এখানে লোড বেড়ে যাবে, তখন যদি কারেন্ট চেঞ্জ হয়ে যায়, সেই কারেন্টের কারণে জেনারেটরের ভিতরে ড্রপ বেড়ে যেতে পারে। কারেন্ট মনে করো বাড়লো, ড্রপ বেড়ে গেল, তাহলে টার্মিনালে কি হয়ে যাবে, ভোল্টেজটা একটু কমে যাবে, উৎপন্ন ভোল্টেজ পুরাটাই বাইরে আসতে পারবে না। আবার কারেন্ট কমে গেলে কি হবে, ড্রপ একটু কম হবে, তাই না? তখন জেনারেটর ভোল্টেজ পুরাটাই টার্মিনালে চলে আসতে পারবে, পুরাটাই মানে কাছাকাছি আর কি। তাহলে এখানে লোড ভেরিয়েশনের সাথে ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, এটা তো আবার লোডের জন্য ক্ষতি। আমার যদি ভোল্টেজ আপ ডাউন করতে থাকে, এটা তো একটা প্রবলেম। এজন্য আমরা একটা জেনারেটরকে, মনে করো সিঙ্গেল একটা জেনারেটরকে একটা লোডের সাথে অপারেট করব, তাহলে আমরা কি করি, এখানে একটা সেন্সর কানেক্ট করি। এই সেন্সর কি করতে থাকে, এই থ্রি ফেজের ভোল্টেজ মেজার করতে থাকে। মেজার করে সে একটা কম্পারেটরে পাঠায়। এই কম্পারেটরের ফিডব্যাকটা আমরা নেগেটিভ ফিডব্যাকে দিই। ঠিক আছে, যেহেতু আমরা অসিলেশনের দিকে যাব না, আমরা পিসেস কন্ট্রোলের দিকে যাবো, এই জন্য আমাদেরকে নেগেটিভ ফিডব্যাক দিতে হবে। আর আমরা যদি চাই যে এখানে ভোল্টেজের ভেরিয়েশন আরো বাড়তে থাকুক, আরো বাড়তে থাকুক, তাহলে আমরা পজিটিভ ফিডব্যাকে দিতাম। যেহেতু আমরা চাই ভেরিয়েশন কমতে থাকুক, এই জন্য আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি। আর এখানে আমরা কম্পারেটরের আরেকটা টার্মিনালে আমরা কি দিয়ে থাকি, একটা ফিক্সড রেফারেন্স ভ্যালু দিয়ে থাকি। যেই ভ্যালুটা আমি আসলে চাই যে এখানে এত ভোল্টেজ থাকুক, সেই ভোল্টেজের ভ্যালুটা আমি এখানে দিয়ে রাখলাম। মনে করো বাই চান্স কোনো কেসে এখানে ভোল্টেজ কমে গেল, ঠিক আছে, তাহলে কি হবে, মেজার্ড ভ্যালুটা আমার রেফারেন্স ভ্যালু থেকে কমে যাবে, তাই না? মেজার্ড ভ্যালুটা রেফারেন্স ভ্যালু থেকে কমে গেলে এখানে একটা
ডিফারেন্স তৈরি হবে। এই ডিফারেন্সটা ইনপুট যাবে এভিআর এর কাছে। এভিআর হচ্ছে অটোমেটিক ভোল্টেজ কন্ট্রোল রেগুলেটর। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের কাজ কি? সে ইনপুটে এই ডিফারেন্সটা সেন্স করে আউটপুটটা একটা ডিসি ডিসি কনভার্টার বা চপারে পাঠায়। তো যখন এভিআর এই ডিফারেন্সটা সেন্স করে চপারে পাঠাচ্ছে, চপার কি করে? ডিসি কে ডিসিতে কনভার্ট করে। তো এই ডিফারেন্স অনুযায়ী চপার সিলেক্ট করে যে আমি কি আউটপুটে এখন আহ, যে ভোল্টেজটা দিব এই রোটেটিং এক্সাইটারে, সেটা কি বেশি ভোল্টেজ দিব না কম দিব। এই চপারের ডিসিশনটা আসে কোথা থেকে? এভিআর এর কাছ থেকে। এভিআর এর কাছ থেকে আসে, আউটপুটের ফিডব্যাক থেকে সে ডিফারেন্স পাই কম্পারেটর কাছ থেকে, তার কাছে আসে। তো চপার এখানে যখন ভোল্টেজটা চেঞ্জ করে দেয়, এখানের এক্সাইটেশন ভোল্টেজটা সে চেঞ্জ করে দিল, সেই এক্সাইটেশন ভোল্টেজের কারণে কি হবে? এই রোটেটিং এক্সাইটারের এইখানে যে ভোল্টেজটা জেনারেট হবে সেটা আগের চেয়ে চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো রোটেশনের মাধ্যমে আমরা যা ভোল্টেজ উৎপন্ন করব সব কিন্তু এসি। এখানে উৎপন্ন হলো কি? এসি। এখন এই এসি তো সিনক্রোনাস জেনারেটর রোটরে আমি দিতে পারবো না, তাই না? তো এই এসি কে ডিসি করার জন্য আমরা এখানে মাঝখানে একটা 3 ফেজ রেকটিফায়ার ইউজ করলাম। ঠিক আছে? তো এই 3 ফেজকে আমরা এখানে রেকটিফায়ার দিয়ে কনভার্ট করে ডিসি তে কনভার্ট করলাম, এসি কে ডিসি তে কনভার্ট করলাম, অর্থাৎ রেকটিফায়ারের আউটপুটে এখানে আছে ডিসি। তো ডিসি সাপ্লাইড সিনক্রোনাস জেনারেটর রোটরে চলে গেল। তো রোটরে যাওয়ার পরে রোটরে কি হলো? একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, তা দ্বারা তার স্টেটর কয়েলকে কাট করলো, এখানে ভোল্টেজ তৈরি হলো। এখন মনে করো এখানে যে ভোল্টেজটা আসলো, সেই ভোল্টেজটা আগের চেয়ে আমার যে এক্সপেকটেশন ছিল কম ছিল, তাই না? এখন সেটা রেফারেন্সের চেয়ে সামান্য একটু বেড়ে গেল। তাহলে এটাও সমস্যা না? মেজার্ড ভ্যালুটা রেফারেন্সের চেয়ে সামান্য একটু বেড়ে গেলে এটা তো প্রবলেম। ভোল্টেজটা তাহলে বেড়ে গেল আমার এক্সপেকটেশন চাইতে। তাহলে যদি বেড়ে যায় এখানে কি হবে? এখানে একটা নেগেটিভ ডিফারেন্স তৈরি হবে। এই নেগেটিভ ডিফারেন্স অনুযায়ী এভিআর কনভার্ট করবে এই সিগন্যালকে, কনভার্ট করে চপারকে সিগন্যাল দিবে। তো চপার যদি ফার্স্ট ফেজে এখানে ভোল্টেজ বাড়াই থাকে, এখন সে কি করবে? এখানে ডিসি সাপ্লাই সে কমাই দেবে। যেহেতু ইনপুটে ডিসি ভোল্টেজ কমে গেল, এখানেও এসি ভোল্টেজ কমে যাবে। এখানে এসি ভোল্টেজ কমে যায় গেলে এখানে রেকটিফাইড ডিসি ভোল্টেজ কমে যাবে। ডিসি ভোল্টেজ কমে গেলে ওর থেকে কনভার্ট হয়ে এখানে যে এসি আসবে সেটা আগের চেয়ে কমে যাবে। অর্থাৎ এই ভোল্টেজ সেন্সরটা আর এই কম্পারেটর মিলে এখানে একটা পাহারাদারের মতো কাজ করতেছে। সে কি করতেছে? এই টার্মিনালে ভোল্টেজকে এর চেয়ে বাড়তেও দিবে না কমতে দিবে না। এর জন্য সে কোথায় চেঞ্জ করে? সে অ্যাকচুয়ালি সিনক্রোনাস জেনারেটরের রোটরে যে ভোল্টেজ আছে সেখানে সে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছে। কিভাবে? এর জন্য একটা আমরা কমপ্লিট একটা ফিডব্যাক সিস্টেম এখানে ইউজ করলাম। আচ্ছা, এখন সিনক্রোনাস জেনারেটরে আমরা যদি ফ্রিকোয়েন্সি ফর্মুলা দেখি, যে এই টার্মিনালে যে ভোল্টেজটা তৈরি হবে স্টেটরে, সিনক্রোনাস জেনারেটরের স্টেটর কয়েলের আরেক নাম হচ্ছে আর্মেচার কয়েল। অর্থাৎ আর্মেচারে যে ভোল্টেজটা তৈরি হবে সেই ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা ফর্মুলা হচ্ছে এফ সমান PN/120। ঠিক আগের ইন্ডাকশন মোটরের মতোই। এখানে এন দ্বারা বোঝাচ্ছে কত স্পিডে তাকে ঘোরানো হচ্ছে, পি দ্বারা বোঝানো হচ্ছে রোটরে কয়টা পোল আছে, আর 120টা একটা কনস্ট্যান্ট। তো এটার মাধ্যমে আমরা কি বের করতে পারবো? সিনক্রোনাস জেনারেটরে এইখানে আমরা কত ফ্রিকোয়েন্সি সাপ্লাই পাবো। আচ্ছা, তো আমরা সিনক্রোনাস জেনারেটরের ভোল্টেজ ঠিক করার জন্য আমরা কোথায় চেঞ্জ করলাম? আমরা অ্যাকচুয়ালি তার এক্সাইটেশন ভোল্টেজে চেঞ্জ করলাম, আমরা কিন্তু তার স্পিডে চেঞ্জ করিনি। আমরা যদি তার স্পিডে চেঞ্জ করতাম ভোল্টেজ চেঞ্জ হতো, সাথে সাথে ফ্রিকোয়েন্সিও কিন্তু চেঞ্জ হয়ে যেত। ভোল্টেজ কিভাবে চেঞ্জ হতো? তুমি যদি রোটরকে বেশি স্পিডে ঘোরাও তাহলে পার সেকেন্ডে বেশি কাট করবে না? তখন যদি ভোল্টেজটা চেঞ্জ হয়েও যায় টার্মিনালে, একটা প্রবলেম কিন্তু তৈরি হবে। ভোল্টেজ চেঞ্জ হবে কি হবে না ওই প্রশ্নে আমরা পরে গেলাম, কিন্তু যে প্রবলেমটা হবে আমি স্পিডে যদি চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। তো আমার যে লোডগুলা সেই লোডগুলা তো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য তৈরি করা। তাহলে যদি আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায় আর আমি স্পিড চেঞ্জ করে যদি ভোল্টেজ চেঞ্জ করি তাহলে তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা ওই প্রসিডিউরে স্পিড কন্ট্রোলের মাধ্যমে কি করতেছি না, ভোল্টেজ কন্ট্রোলে যাচ্ছি না আমরা। তার রোটরে যে ডিসি সাপ্লাই সেই ডিসি সাপ্লাইয়ের ভোল্টেজটা অ্যাকচুয়ালি একটা সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করে তার টার্মিনালে ফিক্স ভোল্টেজটা এনশিওর করতেছে। তো যদি এখানে আমার এক্সপেক্টেড ভোল্টেজই থাকে তাহলে কি হবে? তাহলে মেজার্ড আর রেফারেন্স ভ্যালু একই থাকবে, এখানে কোনো ডিফারেন্স তৈরি হবে না। ডিফারেন্স তৈরি না হলে এভিআর এখানে কোনো সিগন্যাল দিবে না, জেনারেটর আগের মতোই চলতে থাকবে। যখনই ডিফারেন্স তৈরি হবে তখনই আমার এই ফিডব্যাক সার্কিটটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং সে কি করতে থাকবে? জেনারেটরের এখানে টার্মিনালে ভোল্টেজটা সে কন্ট্রোল করতে থাকবে। এখন জেনারেটরের আর্মেচারে যে জেনারেটেড ভোল্টেজ সেটা যদি হয়, এটা অ্যাকচুয়ালি দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে ওমেগার উপর, আরেকটা হচ্ছে তার ফ্লাক্সের উপর।
আমরা যদি ফ্লাক্স চেঞ্জ করে দেই, ঠিক আছে, তাহলে কি হবে, তার জেনারেটেড ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। এখন ফ্লাক্স কিভাবে চেঞ্জ করব? ফ্লাক্স তো রোটরের ফিল্ড কারেন্টের সমানুপাতিক। রোটরে আমি যে ডিসি সাপ্লাইয়ের কারেন্ট যখন বাড়াই দিব তখন ফ্লাক্স বেড়ে যাবে, তাই না? তো অ্যাকচুয়ালি আমরা যদি ফ্লাক্স চেঞ্জ করতে চাই আমাকে কি করতে হবে, রোটরের ডিসি সাপ্লাই চেঞ্জ করতে হবে। আরেকটা হচ্ছে স্পিড। স্পিডের মাধ্যমে আমরা কি করতে পারি, আর্মেচারের যে জেনারেটেড ভোল্টেজ সেই ভোল্টেজটা আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া বাকি যে টার্মগুলো আছে, √2 পাই এনসি, এনসি হচ্ছে কয়টা প্যাচ দেওয়া আছে, কন্ডাক্টরে কয়টা প্যাচ আছে সেই প্যাচের সংখ্যা। এখন কনস্ট্রাকশনের পরে প্যাচের তো আর দাম নাই, তুমি একটা জেনারেটর তৈরি করে ফেলছো, কিনে নিয়ে আসছো বাজার থেকে, ভিতরে তো খুলে প্যাচ দিতে পারবে না, ঠিক আছে? এই জন্য এনসিটাকেও আমরা কনস্ট্যান্ট হিসেবে এখানে কনসিডার করলাম। তবে কনস্ট্রাকশন করার আগে এনসিও কিন্তু ভেরিয়েবল, সে তোমার হাতে আছে, তুমি চাইলে এটা দিয়ে ক্যালকুলেট করেও আর্মেচারের ভোল্টেজকে চেঞ্জ করতে পারবা। তবে কনস্ট্রাকশনের পরে এনসিতে আর চেঞ্জ করার উপায় নেই, আমার ভোল্টেজ কন্ট্রোলের দুইটাই উপায়। আচ্ছা, এখন সিনক্রোনাস জেনারেটরের এখানে আমরা যে কার্ভটা দেখতে পাচ্ছি, এই কার্ভটা হচ্ছে ফিল্ড কারেন্টের সাথে ফ্লাক্সের কার্ভ। তো দেখো, যে কোনো ম্যাটেরিয়ালে ভিতরে ইন জেনারেলি তার ছোট ছোট যে ম্যাগনেটিক ডোমেন গুলো আছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে, এগুলা এরকম আনঅ্যালাইন্ড অবস্থা থাকে, একটা স্ক্যাটার্ড অবস্থায় থাকে। অর্থাৎ ওর ছোট কয়েকটা অনুপরমাণু মিলে এখানে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল তৈরি হয়, এখানে একটা সাউথ পোল, এখানে একটা নর্থ পোল তৈরি হয়। এটা কিন্তু আনঅ্যালাইন্ড। এবং এই আনঅ্যালাইন্ড হওয়ার কারণে সকল ডোমেইন যখন এরকম আনঅ্যালাইন্ড, এরকম আনঅ্যালাইন্ড থাকার কারণে এই ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি কোনো দিকে নর্থ পোল বা কোনো দিকে সাউথ পোল এরকম ফিক্স তৈরি করতে পারে না। আর একটা চুম্বকে কি হয়, একটা চুম্বকে তার ইন্টারনাল সকল অনুচুম্বক গুলা একই নির্দিষ্ট দিকে এরকম অ্যালাইন করা থাকে তার ডোমেন গুলা। এজন্য তার একটা দিকে নর্থ পোল একটা দিকে সাউথ পোল তৈরি হয়। এবং এই চুম্বককে আমি ভাঙলে কি হয়, দেখো, ভাঙলে আবার এদিকে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল তৈরি হয়, তাই না? তার মানে একটা ম্যাটেরিয়াল থেকে ম্যাগনেটিজম কখন বের হয়, কখন তার নর্থ পোল সাউথ পোল তৈরি হয়, যখন তার ইন্টারনাল সব অনুচুম্বক গুলা, তার ম্যাগনেটিক ডোমেন গুলা একই দিকে অ্যালাইন হয়, তখনই নর্থ পোল সাউথ পোল তৈরি হয়, তখনই তার মধ্যে অ্যাকচুয়ালি ফ্লাক্স তৈরি হয়। তো আমরা যখন একটা ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করতে যাই তখন আমরা কি করি, আমরা এই ধরনের একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে তাকে কি করতে থাকি, তাকে একটা কয়েল দিয়ে কারেন্ট সাপ্লাই করি এবং তার ভিতরের ডোমেন গুলাকে আমরা কিন্তু অ্যালাইন করতে চাই নাকি। যখন সে অ্যালাইন হয় তখনই তার মধ্যে পোল তৈরি হয়, নর্থ পোল সাউথ পোল তৈরি হয়। যখন এই ডোমেন গুলো একটা নির্দিষ্ট দিকে সাজতে থাকে, তারা যত বেশি অ্যালাইনমেন্ট হতে পারে তত ভালো সে ম্যাগনেটে পরিণত হয়। এখন এর তো একটা লিমিট আছে। তুমি এখানে এই মেটেরিয়ালে ফিল্ড কারেন্ট বাড়াচ্ছ, ফ্লাক্স তৈরি হলো, ফিল্ড কারেন্ট আরো বাড়াচ্ছ, ফ্লাক্স তৈরি হলো, ফিল্ড কারেন্ট আরো বাড়াচ্ছ, ফ্লাক্স তৈরি হলো, তাই না? তো যে কোনো ম্যাটেরিয়ালে তো একটা আলটিমেট লিমিট হচ্ছে কখন, যখন সবাই অ্যালাইন হয়ে গেল। এরপরে তুমি যদি ফিল্ড কারেন্ট আরো বাড়াইতে থাকো, ওই কয়েলে আরো বাড়াইতে থাকো, আরো কারেন্ট বাড়াচ্ছ, এখানে কি আর নতুন ফ্লাক্স তৈরি হবে? সবাই তো অ্যালাইন হয়ে গেছে, নতুন ফ্লাক্স কে কন্ট্রিবিউট করবে? এজন্য একটা পর্যায়ে গিয়ে এই কার্ভটা এরকম ফ্ল্যাট হয়ে গেছে, যে এরপর আমি ফিল্ড কারেন্ট বাড়ালেও ফ্লাক্স আর বাড়তেছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ফিল্ড কারেন্টের সাথে ফ্লাক্সের সম্পর্ক, যে আমি যদি একটা কয়েলে ফিল্ড কারেন্ট বাড়াতে থাকি তার ফ্লাক্স কিভাবে চেঞ্জ হতে থাকবে সিনক্রোনাস জেনারেটর। এখন দেখো, এই ফ্লাক্সের সাথে ই এর সম্পর্ক না, আমরা একটু আগে কি দেখলাম, এই যে ফ্লাক্স আর ইয়ে এরা কিন্তু সমানুপাতিক। তাহলে এরকম সমানুপাতিক থাকলে আমরা কার্ভকে কি করতে পারি, কার্ভের এক্সিসের যে কম্পোনেন্ট সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। আইএফ যেহেতু ফাই এর সাথে সমানুপাতিক, আবার আইএফ ই এর সাথে সমানুপাতিক, ফাইকে আমি ই দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ওয়েভ শেপটা একই থাকবে, কিন্তু পার্থক্য কি হবে, ভ্যালুতে চেঞ্জ হয়ে যাবে আর কি। আগে এখানে ওয়াই এক্সিস ইউনিট ছিল ওয়েবার, এখন হয়ে যাবে ভোল্ট। আচ্ছা, তাহলে সিনক্রোনাস জেনারেটর এখন কি ঘটনা ঘটতেছে, যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে আমি ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়তেছে, ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, জেনারেটেড ভোল্টেজ বেড়ে যাচ্ছে। অর্থাৎ রোটরে ডিসি ভোল্টেজ বাড়াচ্ছি, স্টেটরে এসি জেনারেটেড ভোল্টেজ বেড়ে যাচ্ছে। এটা কতক্ষণ বাড়বে, একটা লিমিট পর্যন্ত বাড়বে নাকি। অর্থাৎ একটা লিমিটের পরে আমি ফিল্ড কারেন্ট আর বাড়ালেও আমার জেনারেটেড ভোল্টেজ আর বাড়বে না, যেখানে ছিল ওই অবস্থাতেই সে অনেকটা কনস্ট্যান্টের মতো থাকবে। এটাই হচ্ছে একটা ডিসি জেনারেটরের ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। অর্থাৎ আমি যদি কোনো লোড কানেক্ট না করি, লোড কানেক্ট না করে তার ফিল্ড কারেন্ট বাড়াতেই থাকি, ডিসি এক্সাইটেশন বাড়াতেই থাকি, তাহলে আমি এসি সাইডে স্টেটরে ভোল্টেজ প্যাটার্ন এরকম দেখতে পাবো, যে প্রথম দিকে বাড়বে এবং একটা পর্যায়ে গিয়ে আর ভোল্টেজ বাড়বে না ম্যাটেরিয়ালের প্রপার্টির কারণে। আচ্ছা, এখন দেখো, এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটাকে বলা হয় আর্মেচার রিয়েকশন।
আর্মেচার রিয়েকশন কি এটা বোঝার জন্য আমরা যদি আমাদের ফিগারটাতে চলে যাই, দেখো এই ফিগারটা আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। এখানে আমরা কি করি, রোটরের কয়েলে আমরা ডিসি সাপ্লাই দিই। ডিসি সাপ্লাই দিলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় যেটা স্থির। একে বাহির থেকে কোনো মেকানিজম করে প্রাইম মুভারের মাধ্যমে আমরা ঘুরাইতে থাকি রোটরকে। যখন আমরা রোটরকে ঘুরাই, রোটরের কয়েল এই আহ, স্থির স্টেটরের কয়েলকে কাট করে। স্থির স্টেটরের কয়েলকে কাট করলে স্টেটরে ফ্যারাডের ল অনুযায়ী এসি ভোল্টেজ তৈরি হয়। এই যে এসি ভোল্টেজটা এখানে তৈরি হলো, এই এসি ভোল্টেজে আমি যখন একটা লোড কানেক্ট করব, আমি তো জেনারেটর লোড লাগাবোই, সব ফেজে লোড থাকবেই, তখন কিন্তু একটা কারেন্ট ফ্লো হবে। যখনই কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটা কি করবে, আরেকটা চুম্বক ক্ষেত্র তৈরি করবে না? সেই কারেন্টটা যে আরেকটা চুম্বক ক্ষেত্র তৈরি করবে, তারও একটা নর্থ পোল সাউথ পোল থাকবে, তাই না? এই যে আরেকটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেল, সেই চুম্বক ক্ষেত্রটা এখন মূল চুম্বক ক্ষেত্রের সাথে ইন্টারফেয়ার করবে না? ঠিক আছে। অর্থাৎ এই যে নতুন যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হলো স্টেটরের আর্মেচারে, সেটা মেইন ফিল্ডকে যে প্রভাবিত করতেছে, এটাই হচ্ছে আর্মেচার রিয়েকশন। ঠিক আছে। তো আর্মেচার রিয়েকশনটা বোঝা গেছে। অর্থাৎ স্টেটরে কারেন্ট ফ্লো হওয়ার কারণে যে নতুন ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমার জেনারেটরের যে মেইন ফিল্ড, সেই মেইন ফিল্ডকে যে প্রভাবিত করে, সেই প্রভাবটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর্মেচার রিয়েকশন। তাহলে আর্মেচারের কারেন্ট যাওয়ার কারণে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আর্মেচার রিয়েক্ট করতেছে। সেই রিয়েকশনটাই হচ্ছে আর্মেচার রিয়েকশন। ঠিক আছে। আচ্ছা, তো এটা একটু দেখবা, আর্মেচার রিয়েকশন কি, আর্মেচার রিয়েকশনের ফলে কি কি হয়, আর্মেচার রিয়েকশন কমানোর উপায় কি কি, আর্মেচার রিয়েকশন রিডিউস করার, জিরো তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি জিরো না, কমানোর কিছু মেথড আছে আর্মেচার রিয়েকশন কমানোর, সেগুলো একটু দেখতে পারো। তো সিনক্রোনাস জেনারেটর আমরা যদি এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে। দেখো সিনক্রোনাস জেনারেটরে অ্যাকচুয়ালি এখানে বাম পাশের সাইডটা রোটর বোঝাচ্ছে আর ডান পাশের সাইডটা স্টেটর বোঝাচ্ছে। রোটর সাইড অ্যাকচুয়ালি কি আছে, একটা কয়েল আছে শুধু। একটা কয়েলে কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, আর যেহেতু তাকে প্যাচ দিচ্ছ, একটা ইন্ডাকটেন্স থাকবে, তাই না? ওকে তুমি ডিসি সাপ্লাই দিচ্ছ, ডিসি সাপ্লাই দিলে এখানে একটা কারেন্ট ফ্লো হবে। আর এই ফিল্ড কারেন্ট কন্ট্রোল করার জন্য বাহির থেকে আলাদা তুমি চাইলে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স লাগাইতে পারো, নাও লাগাইতে পারো। এই হচ্ছে রোটর সার্কিটের মডেল, তাই না? খুবই সিম্পল। স্টেটরে কি আছে, স্টেটরে কিন্তু বেশি কিছু নাই, জাস্ট একটা কয়েল আছে। কিন্তু পার্থক্য কি, এই কয়েলে ভোল্টেজ উৎপন্ন হইতে পারে। এই কয়েলে যখন ভোল্টেজ উৎপন্ন হয়, সেই ভোল্টেজটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেখালাম। যেহেতু ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এখানে, সে বাইরে সাপ্লাই করবে, তাহলে এই সার্কিটের জন্য সে একটা সোর্স, এই সোর্সের নাম দিয়ে দিলাম EA1। আর সেই কয়েলের কি থাকবে, সেই কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকবে, নাম দিলাম RA, একটা রিঅ্যাকট্যান্স থাকবে XS, এবং এইটা হচ্ছে সেই জেনারেটর টার্মিনাল। ঠিক আছে, যে এই টার্মিনালে যে ভোল্টেজটা পাওয়া যাবে V5, সেটাকে আমরা বলতেছি টার্মিনাল ভোল্টেজ। আর এখানে যদি আমরা কোনো লোড কানেক্ট করি, তাহলে সোর্সের সাথে একটা ক্লোজ পাথ তৈরি হবে, তখন যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে আমরা বলি আর্মেচার কারেন্ট, এবং সেটা হচ্ছে IA। তো তিন ফেজে তো একই ঘটনা। তিন ফেজের মধ্যে পার্থক্য কি, স্টেটর তিন ফেজের কোনো কিন্তু মেজর পার্থক্য নেই। স্টেটর তিন ফেজের বিহেভিয়ার হচ্ছে তাদেরকে জাস্ট 120 ডিগ্রি ফেজ শিফটে ওদেরকে ওখানে প্লেস করা হয়েছে। তাহলে ওদের তিনোটা কয়েলের চেহারা একই রকম হবে, তাই না? কি থাকবে, আর্মেচার একটা ভোল্টেজ থাকবে, কয়েলের রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স থাকবে। যদি লোড কানেক্ট করো, সোর্স থেকে কারেন্ট বাইরের দিকে যাবে, তাই না? আর টার্মিনালে একটা ভোল্টেজ পাবো। আচ্ছা, এটা হচ্ছে টার্মিনালে ফেজ ভোল্টেজ, আর এটা জেনারেটেড ফেজ ভোল্টেজ বা আর্মেচার ভোল্টেজ। তো জেনারেটেড ভোল্টেজকে আমরা আর্মেচার ভোল্টেজও বলে থাকি। আর এখানে যে কারেন্টটা ফ্লো হয়, যেহেতু একটা সিরিজ সার্কিট, এটাকে আমরা আর্মেচার কারেন্ট বলে থাকি। এখন দেখো, এই দিকে যেহেতু এসি উৎপন্ন হচ্ছে, এসিতে তো ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকবে, কিন্তু ডিসিতে থাকবে না। এজন্য ডিসিতে প্রকাশ করার সময় আমরা কি দিই নাই, এক্সেল দিই নাই, আমরা দিছি এল। কারণ আমরা সার্কিট কোর্স থেকে শিখে আসছি এক্সেল সমান 2πfl। ডিসিতে তো আমার ফ্রিকোয়েন্সি থাকে না, জিরো থাকে। তাহলে ডিসিতে কোনো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অ্যাকচুয়ালি থাকে না। এই জন্য আমরা ডিসিতে আর এক্সেল দেখাইনি, ডিসিতে আমরা কি দেখাইছি, এল দেখাইছি। এল দেখানোর কারণ কি, আমরা এই সিম্বলটা দিয়ে বোঝাচ্ছি এখানে যখন আমরা ডিসি সাপ্লাই দিব, এখানে একটা ইন্ডাক্টরের কারণে কি তৈরি হবে, একটা স্থির চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে এটা হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটরের থ্রি ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। তো তুমি যদি পার ফেজ আঁকতে চাও, কি করবা, পার ফেজ আঁকলে যে কোনো দুইটা ফেজ বাদ দিয়ে দিবা, তাহলে এটা হয়ে যাবে সিনক্রোনাস জেনারেটরের পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা যদি সিনক্রোনাস জেনারেটরের একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই,
স্টেটর সাইডে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে সর্বোচ্চ ভোল্টেজ তো তাই না, এটাই তো উৎপন্ন হচ্ছে। আর টার্মিনালে মনে করো আমি কোনো লোড কানেক্ট করলাম, টার্মিনালে কত ভোল্টেজ পাচ্ছি? V5 প্লাস কি থাকবে? IA ইন্টু RA প্লাস J অফ এক্সেস। অর্থাৎ KVL অ্যাপ্লাই করলাম, সোর্স ভোল্টেজ সমান সকল লোডের ভোল্টেজ ড্রপ। তাহলে টার্মিনাল আছে V5 আর এখানে ড্রপ কি? IA ইন্টু RA প্লাস J অফ এক্সেস। এটাই হচ্ছে আমার সিনক্রোনাস জেনারেটর স্টেটর সাইডের পার ফেজের ভোল্টেজ ইকুয়েশন। এই ইকুয়েশনটা কি বুঝতে পারছো সবাই? কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? আচ্ছা, তাহলে আমরা সিনক্রোনাস জেনারেটর পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, তার ভোল্টেজ ইকুয়েশন এগুলো আমরা দেখতে পেলাম। তো নেক্সট আমরা সিনক্রোনাস জেনারেটরের ভেক্টর ডায়াগ্রাম এবং তার ম্যাথমেটিক্স কিভাবে করে এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকের ক্লাস এতটুকুই।